সো আমরা এখন তো পুরোপুরি ঘটনা যেতে চাই। সো আমাদের ঘটনাটা আপনি যদি বলতেন যে আপনার লাইফে আপনার বাসা পুরান ঢাকায়, এবং বাসাটা কত বছরের পুরনো বললেন? বাসাটা প্রায় 70 থেকে 80 বছর পুরনো বাসাটা। তো ওইখানে আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে, যেগুলো আমি নিজে ইন্ডিভিজুয়ালি ফেস করেছি আমার বাসায়, প্লাস আমার দুজন ফ্রেন্ড যখন ওরা আমার বাসায় থাকতে গিয়েছিল তখন তারাও সেটা ফেস করছে, এবং তারা আজকে এখানে স্টুডিওতে উপস্থিত রয়েছে। আচ্ছা, 80 বছরের পুরনো বাড়ি, অনেক কিছুই করার কথা, অনেক দিন থেকে বাড়িটা দাঁড়িয়ে আছে। সো কি হয়েছিল সেই বাসায়? তো মেইন ঘটনায় আমি চলে যাই। মানে ফার্স্টে আমার বাসার কিছু আপনার কি বলে একটু ডিসক্রিপশন দিতে হবে প্লিজ। তো বাসাটা আমার পুরান ঢাকার ইংলিশ রোডে। ওকে। তো আমাদের বাসার মানে উত্তর দক্ষিণ দুদিকে দুটা বারান্দা। তো উত্তর দিকে যেটা মানে ওখানে একটি স্কুল, যেটা প্রায় সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে, এবং এর পরের সময়গুলোতে পুরো বিল্ডিংটা খালি থাকে, মানে কোনো মানুষ আসা যাওয়া করে না। আর দক্ষিণ দিকে যেটা, সেখানে হচ্ছে একটা কনস্ট্রাকশন। যখন আমি ঘটনাটা ফেস করছি যে সময়টাতে 2010 এর জানুয়ারির দিকে, তখন ওখানে পাশের যে দক্ষিণ দিকে বারান্দাটার সামনে একটা বাসা কনস্ট্রাকশন হচ্ছিল। মানে বাসাটা জাস্ট একটা পুরোনো বাসা ছিল, সেটা ভেঙে কনস্ট্রাকশন করা হচ্ছিল। তো ওইটা নিয়ে একটা ছোট ঘটনা আছে, সেটা আমি শেয়ার করতে চাই। ওকে। তো ওই বাসাটা যখন মানে ভাঙা হচ্ছিল, লেবার যখন ওখানে ছিল, তখন লেবার ওখানে যারা থাকতো রাতে, লেবাররা তখন তারা স্বপ্নে দেখতো যে তাদেরকে বেদম মারধর করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে তো এই বাসাটা মানে আর কি ভাঙিস না, মানে কনস্ট্রাকশন কিছু করিস না, মানে চলে যা। তো এগুলো শোনার পরে অনেকগুলো লেবার ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। তো তারপরে মানে ওইখানে জাস্ট এখন যেটা হচ্ছে, মানে এখানে বিল্ডিং হয়ে গেছে, কনস্ট্রাকশন হয়ে গেছে এখন যেটা, মানে ওটা আমি তখনকার ঘটনা বলছি, 2010 জানুয়ারির কথা। তো আর আমাদের বাসার সামনে যেটা, সেটা হচ্ছে একটা বাজার, মানে ওখান থেকে জাস্ট রাস্তা দেখা যায়, আর পেছনের দিকে হচ্ছে একটা নর্দমা, যেখানে আপনার কিছু মানে আবর্জনা ফেলা হয়, এরকম একটা জায়গা। আরেকটা কথা বলে রাখি যে এখানে বেশ কিছুদিন আগে একটা লাশ পাওয়া গেছিল, খুন করে ওখানে লাশটা ফেলে রাখা হয়েছিল। তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে জায়গাটা কিরকম একটা জায়গা হবে, মানে মানুষের আসা যাওয়া নেই, এরকম একটা জায়গা। তো এবার আমি আমার ঘটনায় সরাসরি চলে যাই। তো আমার ঘটনাটা করে 2010 এর জানুয়ারির দিকে, যখন আমার বাবা মা কক্সবাজারে বেড়াতে যায়, এবং পুরো বাসাটাতে আমি একা থাকি। তো আমার বাবা মা বোন সবাই চলে যাওয়ার পরে যখন আমি বাসায় গেলাম একা, মানে বাসায় যখন স্টে করলাম, সব তালা লাগিয়ে মানে উপরের দিকে আমার যে 3 তলার রুমটা, ওখানে আমি চলে গেলাম থাকার জন্য। তো টিভি দেখার পরে খাওয়া দাওয়া করার পর ঘুমাতে চলে গেলাম, নর্মালি প্রায় 2টার দিকে ঘুমাতে গেলাম। তো ঘুমাতে কখন ঘুমাই গেলাম সেটা আমার ঠিক খেয়াল নেই আসলে। মানে আমি হঠাৎ আমার যেটা হয়, মানে 3টা কি 3:15 দিকে আমার ঘুমটা ভেঙে যায় হঠাৎ। তারপরে যেটা ঘটে, তারপর আমি একটু বলে রাখি, কথা একটু কিছু বলার আছে, যেটা হচ্ছে যে আমাদের পুরান ঢাকার বাসাগুলো একটু রুমগুলো থেকে অনেক বড় বড়। তো আমরা জাস্ট রুমগুলোকে সেপারেশন করার জন্য একটা পর্দা ইউজ করি, পর্দা দিয়ে দুটা ভাগ করে দিই, একটা রুমকেই দুটো ভাগ করা হয়, রুমকে দুটো ভাগ করে দিই। তো আমি যখন ঘুমাতে যাওয়ার সময় মানে সব লাইট তো অবশ্যই অফ করতে হবে, তাই না? তো অফ করার পরে মানে ডিম লাইট যেগুলো, মানে ওই যে কালারেবল যে বিভিন্ন কালারের হয়, তো ওই লাইটটা অন করে, মানে গ্রিন ছিল লাইটটা অন করে ঘুমাতে যাই। তো ঘুম আমার 3টা 3:15 দিয়ে ঘুম ভেঙে যায়, মানে হঠাৎই কোনো কারণ ছাড়া, কোনো শব্দ নাই, কিছু নেই, হঠাৎ ঘুমটা ভেঙে যায়। তো ঘুম ভাঙার পরে আমি যেটা দেখি যে অনেক শীতের রাত, মানে ল্যাম্প দিয়ে ঘুমিয়েছিলাম, মানে যখন মানে ল্যাম্পটা সরাই তো আমার চোখে ভাসে যে ওই পাশে যে পর্দাটা ছিল পাশের রুমটাতে, মানে গ্রিন লাইটটা রেড লাইটে পরিণত হয়ে গেছে। তো এটা দেখার পর আমি খুবই বেশি ভয় পেয়ে যাই যে আমি নিজের হাতে গ্রিন একটা লাইট চালিয়ে ঘুমাচ্ছিলাম, তো এখন দেখেছি সেটা রেড হয়ে গেছে। তো এটা দেখার পর আমি ভীষণ ভয় পেয়ে যাই। তো আমি মানে মনে করি যে হয়তো ঘুমের ভানে মানে আমি দেখতেছি বা স্বপ্নে দেখতেছি, বাট আমি স্টিল সেটা স্বপ্নে দেখছিলাম না, সেটা একটা ইনসিডেন্ট ছিল, মানে সরাসরি হচ্ছিল। তারপর আমি চিন্তা করলাম যে না ঠিক আছে, আমি ঘুমিয়ে থাকি, মানে কিছুক্ষণ জাস্ট মানে ঘুমের ভান ধরে শুয়ে থাকি, মানে নর্মালি ঘুমায় থাকি, মানে আর জাগবো না। তো তারপরে যখন মানে ঘুমাতে গেলাম, মানে আমার ঘুম আসতেছিল না, প্রায় 5 মিনিট ওয়েট করার পরে আমার কৌতূহল হয়েছিল যে লাইটটা কেন আসলে রেড হলো। তারপর আমি আবার সেটা আমি লাইটটা দেখি। লাইটটা প্রথমে কি কালার ছিল বললেন? প্রথমে যখন আমি অন করেছিলাম তখন ছিল গ্রিন। ওকে। তারপরে দেখছিলাম রেড হয়ে গেছিল। তারপরে থার্ড টাইম যখন আমি সেটা কৌতূহলবশত দেখতে গেলাম, তখন দেখি যে সেটা ইয়েলো কালার হয়ে গেছে। তখন সেটা দেখার পর আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, মানে কোনো কারণ নেই, কিছু নেই, শুধু শুধু লাইটগুলোর কালার চেঞ্জ হচ্ছে, সামথিং ইজ রং। মানে তখন আমি খুব ভয় পেয়ে যাই, এবং যেটা করি যে আমার শাউট করার কোনো ব্যবস্থা নেই, মানে আমি যদি কার সাথে কন্ট্যাক্ট করবো, মানে কমিউনিকেশনের কোনো ব্যবস্থা নেই, পাশে যেহেতু একটা খালি বিল্ডিং প্লাস একটা কনস্ট্রাকশন হচ্ছে। তো আমি কি করলাম যে আর বাসা থেকে যদি বের হতে চাই তার সেটারও ব্যবস্থা আছে, কিন্তু সেটা মানে অনেকগুলো তালা খুলে তারপর বের হতে হবে, প্রায় 3 তালা থেকে অনেকগুলো গেট খুলে। তো আমি চিন্তা করলাম যে আমি ভান ধরে মানে কিছু না দেখার ভান করে শুয়ে থাকি। তো আমি নর্মালি জাস্ট মানে চাদরটা উপরে দিয়ে শুয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে যেটা হলো সেটা ছিল খুবই ভয়ানক একটা ব্যাপার। কিছুক্ষণ পরে মানে আমি যে সোফাটায় ঘুমিয়েছিলাম তার ঠিক মানে পিছন দিকে ছিল একটা বারান্দার গেট। তো গেটটাতে হঠাৎ করে মানে একটা নক শুরু হয়ে গেল, মানে কেউ গেটটাতে মানে ধাক্কা দিচ্ছে, এরকম একটা মানে নক করে যেরকম একটা শব্দ শোনা যায়, সেরকম একটা শব্দ আমি কানে আসলো। তারপরে বেশ কিছুক্ষণ না প্রায় 2 মিনিট হবে, তারপরে একটা সফট একটা ভয়েস আমি শুনতে পেলাম যে ভাইয়া গেটটা খুলো। এবং সেটা আমি পরে আবিষ্কার করলাম সেটা আমার বোনের ভয়েস। ওকে। তখন সেটা শোনার পরে আমি প্রচন্ড আরো বেশি ভয় পেয়ে যাই যে এটা কিভাবে সম্ভব। আমি তাদেরকে 11টার দিকে বাসে উঠিয়ে বাসায় আসি, সে কিভাবে আসবে সেটা তো আসা কোনোভাবে সম্ভব না। আর যদিও আসে মেইন গেটে নক করবে, আমাকে ফোন করবে, বারান্দায় আসার তো কোনো কথাই নেই। একদম। তো প্রচন্ড ভয় পেয়ে যাই, মানে বাইরে বের হওয়ার সিস্টেম নাই। তো আমি চিন্তা করলাম যে আমি রেসপন্স করবো না, জাস্ট ওখানে পড়ে থাকি, মানে কি
পড়ে থাকি, যাতে কোনো আর কি কোনো রেসপন্স না করে শুয়ে থাকি, কোনো শব্দ করবো না, কিছু করবো না, জাস্ট ফজরের আজানটা যাতে পার হয়ে যায় এই জন্য ওয়েট করতেছি না। তো নর্মালি আমি প্রায় আধা ঘন্টা, প্রায় 40 মিনিট এভাবে করে অনেক কষ্টে মানে তখন মোটামুটি কয়টা বাজে রাত? তখন প্রায় 4:45 মতো বেজে গেছে, 4:45 বাজে। আর শীতের দিনে তো ফজরের সময়টা একটু তাড়াতাড়ি আসে। তো আমি জাস্ট আর কি ওইভাবে চাদরটা দিয়ে আর কিছু দেখার চেষ্টা করলাম না, কি লাইট জ্বলতেছে এগুলো কিছু দেখলাম না, জাস্ট নর্মালি শুয়ে থাকার চেষ্টা করলাম। আর আয়াতুল কুরসি সূরাটা আমি পড়ার চেষ্টা করলাম আস্তে আস্তে মনের ভিতরে। তো এভাবে করে প্রায় অনেকগুলো সময় কেটে গেল। তারপরে ফজর আজান দিল, তারপরে সবকিছু নর্মাল হয়ে গেল। মানে তখন আমার ভিতরে সাহসটা আসছে, কারণ আমি শুনেছি যে মানে ফজর আজান দেওয়ার পরে মানে ম্যাক্সিমাম যে খারাপ জিনিসগুলো চলে যায়। রাইট। তো এই জন্য আমি মানে ফজর আজানটা যখন শেষ হয়ে গেল, হালকা দিনের আলো আসতেছিল, তারপর আমি ওখান থেকে উঠে মানে সবগুলো লাইট অন করলাম বাসার। এবং তখন যেটা দেখলাম যে আসলে লাইটটা তখন গ্রিনই জ্বলতেছিল, মানে সবুজই ছিল, মানে তখন দেখছি যে একদম তখন যে কালারের লাইট ছিল সেই কালারের লাইটই তখন আছে। ওকে। তারপরে আমি নর্মালি যেটা দেখলাম যে সবই ওকে, কোনো সমস্যা নেই। তারপরে আমি সকালে বাবা মাকে ফোন করলাম, ওনারাও সেফলি ভাবে চলে গেছে। তো সেখানে কোনো প্রবলেম হয় না, বাবা মাকে আমি কথাটা ফেস আর কি জানাইনি, যেহেতু তারা ঘুরতে গেছে, বলাটা ঠিক হবে না। তো এরপরে যেটা হলো যে আমি চিন্তা করলাম যে এভাবে তো মানে স্টে করা যাইতেছে না, মানে আমাকে আরো 2 থেকে 3 দিন এভাবে স্টে করতে হবে। মানে কি হতে পারে বলা তো যায় না, আজকে রাতে এটা হচ্ছে, এখন কালকে তো হতেও পারে আর না হতে পারে। তো এই জন্য আমি যেটা চিন্তা করলাম যে আমার 2জন ফ্রেন্ড আছে যারা নারায়ণগঞ্জে স্টে করে, ওদেরকে ফোন করলাম। তো ওদেরকে ফোন করে বললাম যে তোরা বাসায় চলে আয়, মানে আমার বাসায় 2-1 দিন থেকে যায়। এবং ওদেরকে আমি আমার ঘটনাগুলো শেয়ার করলাম, বাট ওরা কোনো কথাই আমার বিশ্বাস করলো না। আচ্ছা, আপনি যে ফ্রেন্ডকে দেখেছিলেন সেই ফ্রেন্ড তো এখন স্টুডিওতে আছে, তার সাথে আমরা একটু কথা বলি, দুজনেই আছে। আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ লিসনার্স, আমি ফুয়াদ বলছি, আমি কম্পিউটার অ্যাক্সেসরিজ এর বিজনেস করি। তো ফার্নার যে কথা আমাদের মানে এসছেন, ইনফ্যাক্ট আপনি ঢাকাতে না, আপনি এসছেন নারায়ণগঞ্জ থেকে, রাইট? আচ্ছা, সুবিধা। তো নারায়ণগঞ্জ থেকে আসছে, তো ও আমার সঙ্গে ফার্নার যে কথাটা মানে শেয়ার করছিল সেটা হলো যে দোস্ত তোরা চলে আয়, আমি তো বাসায় একা, তো এরকম লাইটের কালার চেঞ্জ হয়ে যায়, পিছন থেকে আমার বোন নক করে, তো এটা খুব একটা উইয়ার্ড ব্যাপার, প্লিজ আমি খুব ভয় পাইতেছি, এত বড় 3 তলা বাড়িতে আমি একা, কি না কি ঘটে, তোরা চলে আয়। তো আমার মনে হলো যে শালা তুমি তো মিথ্যা কথা বলতেছো, তুমি ফান করতেছো, এরকম ফান করার কি মানে আছে, চলে আসবো, অনেকদিন তোর সাথে দেখা হয় না, তো আসবো, স্টে করবো, কোনো সমস্যা নাই। তো দেন আমি বললাম যে এই ফান বন্ধ কর, চলে আসতেছি, ইটস ওকে, তো 5টা নাগাদ আমরা চলে আসবো। তো ওদের বাসায় আমরা 5টা না 5:30টার দিকে গিয়ে পৌঁছলাম। তো দেখলাম ও বসে আছে চুপ করে, সব দরজা জানালা খোলা। তো আমি চিন্তা করলাম যে আপনারা প্রথমে ব্যাপারটা একদম বিশ্বাসই করেন না না না, এটা তো ফান, আমি তো মনে করছি জোকস করতেছে বা আমাদের সঙ্গে মজা করতেছে, ও আব্বু আম্মু চলে গেছে, তো এটার মানে একটা বেনিফিট নিতেছি যে একটু ফান করবি। তো আমি দিলাম যে তুই দরজা এমনও খোলা রাখছোস, তো মশা ঢুকবে, এত সুন্দর আমার ভীষণ ভয় লাগতেছে। তো মনে করলাম এটা ফানের একটা অংশ। তো আমি তেমন তোয়াক্কা করলাম, বললাম যে দরজা জানালা সব ব্লক কর বাবা, চল বাইরে গিয়া কিছু খাই আসি, চল প্লিজ একটু চাটা খাই, খালামা খালু জান নাই বাসায়, কে চা বানান। তো এটা বলে ও লক করলো, জনে আমি বেরোলাম রীতিমতো। তো বেরিয়ে রাস্তার মধ্যে গিয়ে আমরা আড্ডা মারলাম, চাটা খাইলাম। তারপর রাত্রে যেহেতু খালামা খালুজান বাসায় নাই, সেহেতু আমরা মানে রাত্রের ডিনারটা সাইডে বাসায় আসলাম। আস্তে আস্তে 11টা বাজে গেল। তো 11টা যখন বাজছে, তখন আমি যখন বাসা থেকে আসি, তো আসার পথে আমি 2টা ডিভিডি নিয়ে আসছি, যে আমার মুভি দেখার আমার শখ, ওদের বাড়িতে বিশাল পর্দার টিভি। তো আমি চিন্তা করলাম যে মানে আমি মুভিগুলো দেখি, আর 3 ফ্রেন্ড এতদিন পরে একত্র হয়েছি, একটু মজা করি। তো আমরা ছবি দেখতে দেখতে প্রায় 2টা বাজে। ওকে। হ্যাঁ, তো 2টার দিকে খুব সো টায়ার্ড ছিলাম। তো চিন্তা করলাম যে আর রাত্র না থাকি, তো সকাল সকাল উঠা একটু হাঁটতে বেরোন, তো ঘুমিয়ে পড়ি। তো সবাই টায়ার্ড, ওয়াশরুমে গেল সবাই, একের পর এক সবাই হাত মুখ ধুয়া তো চলে আসলো। তো ফারনানকে বললাম, ফারনান তো তোর যেই মানে গেস্ট রুম, তো আমরা গেস্ট রুমে স্টে করি, আর তুই তোর রুমে ঘুমিয়ে পড়। ওকে। তো ও কোনো কিছুতেই মানে মানতেছিল না, যে প্লিজ তোদের আনার কি মানে, আমি খুব ভয় পাইতেছি, তোরা ফান করতেছ, আমি তো অনুমান করতেছি যে ফান করতেছি। তো আমি বললাম যে না, আমি দোস্ত আমি কেউ সাথে হাঁটাহাঁটি করে থাকতে পারি না, প্লিজ আমি একটু খুদ খুদে হবে, আমি থাকতে পারবো। ও অনেক রিকোয়েস্ট করলো, আচ্ছা যা, তো শীতের দিন তো হাঁটাহাঁটি করে এক লেপ শেয়ার করেই ঘুমানো যাবে, কোনো সমস্যা নাই। তো সো ঘুমাই বললাম, ওরা তো বেদম ঘুম, তৈরির ঘুম, তো আমি তো খুদ খুদে হবে, এক পাশ ঘুম আসে না। তো এক টাইমে মানে আমি ঘুমাই গেলাম, সো টায়ার্ড। তো ঘুমাই যাওয়ার পরে যা ঘটলো যে 3টা কি 3:30, মানে সেম টাইম ওর মতো। তো আমার ভীষণ অস্থির লাগতেছিল ঘুমের মধ্যে। তো আমি ঘুমের মধ্যে বুঝতেছিলাম আমি ভীষণ ঘুমাইতেছি। তো ঘুম ভাঙে গেল, হঠাৎ করে ঘুম ভাঙে গেল, উঠা দেখি যে আমার শরীর একদম চুপচুপা ভিজা। তো আমি চিন্তা করলাম এত ঘামানোর একটা জিনিস আমি এখানে মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারও তো মনে হয় ঠিক ওইরকম সময় ঘুম ভেঙেছিল সেদিন। হ্যাঁ, আমার প্রায় 3:15 মানে এরকম একটা সময় ঘুম ভেঙেছিল। এবং আপনারও ঠিক ওই একই সময়ে ঘুম ভেঙেছিল, দ্যাট মিনস হচ্ছে যে একই সময় ওই 3:30টার মধ্যে। হ্যাঁ, যেটা আমি ডিসকভার করেছি যে পরে আপনাদের যে ফ্রেন্ড তিনিও গল্প বলবেন, তারও ঘটনা হচ্ছে যে ওই একই সময় তারও ঘুম ভেঙে যায়। তো ওই বাসাটা নির্দিষ্ট ওই সময়টায় ঘুম ভেঙেছে। ওকে, তারপর তো দেন মানে আমি তো উঠে বসি, তো দেখলাম যে মানে এরকম পরিমাণে ঘামাইতেছি যে মানে এটা মানে অবাক করার মতো, যে এত প্রচন্ড শীতে, আর মিডনাইটে জানুয়ারিতে যেহেতু প্রচন্ড শীত, আর মিডনাইটে তো আরো শীত বেড়ে যায়। তো আমি মানে ভাবতেছিলাম যে এটা কি হইতেছে। তো চিন্তা করলাম ও ফান করতেছে, তো এটা কিছু না, এরকম হইতে পারে, যেহেতু আমি আরেকজনের ঘরে এসে থাকছি বা এরকম জায়গা চেঞ্জ হয়েছে, হইতেই পারে। তো এটা ভাইবা আমি চিন্তা করলাম যে না থাক, হাত মুখে একটু পানি দিয়ে আসি, তো একটু ভালো লাগবো, ফ্রেশ লাগবো, তো ঘুমটা ভালো আসবে। তো
তো আমি চিন্তা করলাম যে ওদের ওয়াশরুমে চলে গিয়ে হাত মুখে পানি দিই। আচ্ছা। তো লিসেনার বললাম একটা ভালো হুম হুম। যে ওদের কমন ওয়াশরুমটা হলো বারান্দা কর্নারে, মানে বারান্দার মধ্যে, আগের পুরাতন বাসা তো বারান্দার মধ্যেই যে কমন ওয়াশরুমটা। হুম। তো ওই ওয়াশরুমে যেতে হলে ওই বারান্দাটা ক্রস করে মানে বারান্দার উপর দিয়ে হাইটা যাইতে হয়। তো আমি রীতিমতো তো একটা মানে আননোন প্লেস, রাত্রেবেলা মানে কোনো কিছু চিনি না, রুমের প্লেস চিনি না, তো রুমে মানে ডিম লাইট জ্বালানো থাকে ওদের প্রতি রুমে। তো ডিম লাইটের আলোটা কেমন যেন আফসা আফসা লাগতেছে। তো চিন্তা করলাম যে আমার মোবাইলটা আছে, মোবাইলের টর্চটা অন করে একটু সামনের দিকে আগাই গিয়ে মানে ওয়াশরুমে গিয়ে মানে ই করে আসি। হুম। তো দেন আমি আগাইতেছি, তো যখনই মানে বারান্দার মানে দরজাতে আমি পাড়া দিলাম, তখন দেখলাম যে ওর আব্বু, ফারনানের আব্বুর যে রকিং চেয়ারটা সেটা দুলতেছে। তো আমি চিন্তা করলাম যে দুলতেই পারে, বাতাসে হয়তো বা দুলছে বা কোনো কিছু বিড়াল টিড়াল কিছু লাগতে পারে, ওটা ধাক্কাতেও মানে নড়তে পারে। তো এটা ভাইবা আমি চিন্তা করলাম যে না, এটা ভাবতে ভাবতে কয়েক সেকেন্ড হয়ে গেছে যে মানে এটা তুলতে পারে, যে কোনো কারণে তুলতে পারে। তো এটা ভাবতে ভাবতে আমি ওয়াশরুমে অনেক কাছে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে আমার কেন যেন মানে কৌতূহলবশত মানে আমি চিন্তা করলাম যে না, এটা দেখতে হবে আসলে এটা কি। মানে কোনো বিড়ালের ধাক্কা না, বাতাস চতুর্দিকে মানে তাকাইলাম, দৃষ্টি করলাম, কিন্তু দেখলাম যে না, বাতাস তো না। তো কি এটা? তো আবার চিন্তা করলাম যে কি বলছে, এটাই কি ঠিক কিনা। আবার চিন্তা করলাম না, ও ফান করছে, সারা মজা করছে। তো গেলাম আমি ওইখানে তাকে, যেটা মানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার যে অনুভূতিটা হলো, মানে এটা এখন আমি মনে করতে চাই না যে মানে ওটা আমি কি দেখলাম। মানে আমি একদম মানে বড় হয়ে গেছি, ফ্রিজ হয়ে গেছি যে মানে কি। ওই রকিং চেয়ারটার উপরে একটা মানুষের আকৃতির, চেহারার আকৃতির, শুধু মানে গলা থেকে কাটা, শুধু মাথা একটা, কিন্তু মানুষের আদলের মানুষ না, মানে ওটা বর্ণনা করতে পারতেছি না। মানুষটাকে যদি চোয়াল থেকে ধরে রাবারের মতো নিচের দিকে টাইনা নামায়, অনেকখানি নামায় আসলে মানে যেই আকৃতিতে ধারণ করবে, আর চোখের হোলটা কালো কিন্তু চোখ নাই। ওইটা দেখে আমি সেন্সলেস হইতেছিলাম না, মানে মানুষ অতি ভয় কাতর হয়ে যায় না, একদম শখ, মানে আমার ওই রকম অবস্থা। তো মানে আমি চিৎকার করা শুরু করলাম হাউতমা, মানে ছোট বাচ্চাদের মতো, মা আমাকে বাঁচাও বাঁচাও, মা ও মা এরকম মানে কয়েকবার চিৎকার, প্রচন্ড চিৎকারের পরে ওদের ঘুম ভাঙে যায়। ওরা এই অন্ধকারের মধ্যেই রুমের মধ্যে মনে করেন কোনো চেয়ারের সঙ্গে বাড়ি গেছে, কোনো টেবিলের সঙ্গে ওরা ধরে হুড়মুড় করে আসছে, লাইট জ্বালারও কোনো মানে টাইম পাইনি। তো ফারনানা এসে বলতেছে, কিরে দোস্ত কি হয়েছে, তুই এরকম হাউতমা আমার ঝাঁকাইতেছে, আমি তো স্ট্রেচের মধ্যে হয়ে গেছি। তো ও বললো যে কি হয়েছে, আমি বললাম যে আমি বলতে পারতেছিলাম না, আমি একটু পাথর মতো হয়েছি। তো বলতেছে এখানে বলিস না, চল রুমে চল। রুমে গিয়ে লাইটটা অন করলো। কিন্তু ওইদিকে একটা মজার ব্যাপার হলো যে জনি, ও হাসতেছিল, আর শালা তোরা কি আমার কি মানে বোকা বানাইতেছ, দুইজনে মিলা চুক্তি করে কি আমার মানে পুলিশ বানাবি নাকি? হ্যাঁ, আমি বললাম দেখ আমার এই অবস্থা, তুই কি কোনো মানে বুঝোস না যে আমার কি অবস্থা? ও তবু হাসতেছে। তো আমি ঘামাইতেছি, ফারনান এই ব্যাপারটা বুঝতে পারছে। ফারনান আমি যাতে না ভয় পাই, ও তো ফেস করছে, তো ও কিছু বললো না। ও গামছা নিয়ে এসে আমার শরীর মুছাই দিতেছে পানি দিয়ে। তো এর মধ্যে অলরেডি আমি 2বার বমি করলাম। তো ও পানি টানি খাওয়ালে, অ্যাভোমিন ট্যাবলেট ছিল ওটা খাওয়ালে বমি। তো এরপর জনি দেখলাম একটু হাসিটা বন্ধ হয়েছে, সিরিয়াস যে না, বিশ্বাস না করলে মনে করছে যে ওই যে এটা হ্যালুসিনেশন হইতে পারে, যে তুই ওর কথার মানে অনুযায়ী তুই নিশ্চয়ই এটা ভাইবা নিজের কল্পনা থেকে এরকম হয়েছে। তো দেন ঠিক হলাম। তো এরপরে যেটা সবচেয়ে মানে বড় মজার ঘটনা, যে মানে যে এটা বিশ্বাস করলো না, তো থার্ড দিন আমরা মানে এটা তো ফার্স্ট দিন হয়েছে মানে ইসের সাথে, ফার্নান্ডের সাথে, সেকেন্ড দিন হয়েছে আমার সাথে এই জিনিসটা। তো থার্ড দিন গ্যাপ, কোনো কিছু হয়নি, আমরা এরকম গেছি বাড়ি থেকে ডিনার। আচ্ছা, এইখানে আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনাদের বাসায় আসলে এরকম ঘটনা কি এর আগে কেউ ফেস করেছে বা এরকম ধরনের কোনো ঝামেলা আছে বলে শুনেছিলেন কখনো? হ্যাঁ, এটা আমি বলবো যে মানে আমার দাদা দাদি যখন ছিলেন বাসায়, তখন দাদু বলতো যে এরকম কিছু ঘটনা, মানে খারাপ কিছু জিন মানে আমাদের বাসায় আছে। আর যারা সার্ভেন্টরা ছিল তারা তো উঠানে স্টে করতো, মানে উঠানে থাকতো, মানে বাসা তো বড়, মানে অনেক উঠানে থাকতো সার্ভেন্টরা। তো তারা নাকি মাঝে মাঝে দেখতো যে আমার দাদুর মতো ঠিক সেম চেহারার মানুষ, মানে ওনাদের যে টয়লেট সেখানে যাচ্ছে। আচ্ছা, আমার দাদু তো ওনাদের টয়লেটে যাবে না, যাবে ভিতরের টয়লেটে, তাই না, রাতে 2টার দিকে। তো ওনারা দেখতো যে টয়লেটে গেছে এরকম, তারপর দেখে যে টয়লেট থেকে আবার একটা ম্যান হচ্ছিল, ওইখানে ঢুকে গেছে। এসব আজুবাজু জিনিস দেখতো, এটা আগে থেকে? হ্যাঁ, আগে থেকে। তো এরকম কিছু কিছু ঘটনা মানে দাদুর কাছ থেকে শুনেছি, কিন্তু কখনো আমি এক্সপিরিয়েন্স করিনি। আচ্ছা, মানে ওই বাসা নিয়ে তার মানে আগে থেকে মোটামুটি কথাবার্তা এরকম হয়েছে, কিন্তু আপনাদের ফ্যামিলির কেউ ওভাবে ফেস করেনি? প্রথম হচ্ছে আমি ফেস করেছি। হ্যাঁ, আপনি প্রথমে ফেস করেছেন। অল রাইট। সো থার্ড যে ঘটনাটা ঘটেছিল সেই ফ্রেন্ডটার নামটা একটু বলবেন কি? সেই ফ্রেন্ডটার নাম হচ্ছে জনি। তো জনি মানে খুব, সেই ঘটনাটা ওরা একটু বেশি ভয়ানক, মানে আমাদের থেকে বেশি ভয়ানক। তো সেটা মানে যদি শেয়ার করে সেটা ভালো হবে। ওকে, বিলিভ করতেছিল না যে আচ্ছা, মানে যে মানে সবচেয়ে ফান ভাবে নিছে, মানে ওই সবচেয়ে উইয়ার্ড জিনিসটা ফেস করছে। শুনি তো আপনার ঘটনাটা একটু বলবেন জনি। লিসেনার্স, আমি জনি, আমি ঢাকা সিটি কলেজ বিবিএ ফাইনাল স্টুডেন্ট, আমি আমিনগঞ্জ নাগবাড়ি থাকি। তো ফারহান আর ফুয়াদ আমার সাথে যে ব্যাপারগুলো ওদের সাথে যে এক্সপেরিমেন্ট শেয়ার করছে, তো সেগুলো আমার কাছে টোটালি ফলস মনে হয়েছে, ফান মনে হয়েছে। তো যাই হোক, তো ওই ওর পরে যে 3 দিন বাকি যে ডেটা ছিল, ওই দিন কিছুই হয়নি। তো নেক্সট ডে থার্ড ডেতে তো আমরা 3 জনেই আগের মতো বিকালে বের হয়ে গেলাম। বিকালে বের হয়ে যাওয়ার পরে ঘুরে আপনার রাতে আসলাম। তো রাতে আসার পর তখন প্রায় 12 থেকে 12:30 বাজে, তখন আমরা ডিনার করে এসেছি। তো তারপর আমরা যেহেতু সবাই বাইরে থেকে এসেছি, তো সেই ক্ষেত্রে আমরা সবাই খুব টায়ার্ড, সেক্ষেত্রে আমরা সবাই তাড়াতাড়ি খুব ঘুমিয়ে পড়লাম, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। তো ঘুমিয়ে যাওয়ার পর
প্রায় মিডনাইটের মধ্যে যে আমার ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে। আচ্ছা হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়ার পর ঠিক আছে, আমি- এই যে একই সময় যে সময় সবার ঘুম ভাঙে সেই সময় ভেঙেছে। এমনিতে আমি একই সময় আচ্ছা, 3টা তারপরে? থেকে 3:15 হবে তখন। তো তখন আমি ফ্রেশ রুমে গেলাম, ওয়াশরুমে ফ্রেশ হয়ে বের হলাম। আমি যখন বারান্দার যে বারান্দার রুমটা যখন ক্লোজ করলাম, আমি বারান্দার রুম ক্লোজ করলাম, যখন আমার বেডরুমে ঢুকতেছিলাম তখন ঢোকার সময় আমি যে জিনিসটা দেখলাম যে আমি যেখানে শুয়েছিলাম ওদের পাশে যে আমি শুয়েছিলাম, তো আমার যে গ্যাপিং জায়গায় যে গ্যাপটা ছিল ওইখানে অন্য একটা মানুষ শুয়েছে, সে টোটালি আমার মতো দেখতে, আচ্ছা টোটালি আমার মতো আমি যে ড্রেস আপ করা ছিল বা স্ট্রাকচারটা যেমন ছিল টোটালি তেমন। আচ্ছা তো তারপর আমি তখন আরেকটু ক্লিয়ারলি তখন এটা দেখেছি, আমি এমনি খুব ভীত, খুবই ভয় পেয়েছি। তো তারপর আমি এটা আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য যে আসলে ব্যাপারটা কি, তো যেহেতু এখানে দিন লাইট চালানো ছিল, দিন লাইটে আলো তো এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তো আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমি একটু সামনে আগলাম। আচ্ছা সামনে আগে যেটা আমি ফেস করলাম সেটা হচ্ছে অনেকটা এমন যে আমার মতো যে সেটা শুয়ে ছিল আর কি, লোকটা আর কি, আমি ওখানে দেখেছি যে আমি এখানে শুয়ে আছি, বাট ওইখানে যদি আমি শুয়ে থাকি তাহলে আমি কি, মানে আপনি হ্যাঁ। আপনি নিজেকে দুইটা দেখছেন, হ্যাঁ, দুইটা এরকম দেখছি। একটা ব্যাপার। তো তারপরে আমি একটু আগানোর পর যে দেখলাম যে সে উপর হয়ে শুয়ে ছিল, তো দেন তার ঘাড়টা হঠাৎ আর কি আস্তে 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 আমার দিকে মুভ করলো, আচ্ছা মুভ করলো। Body তো distance ছিল। হঠাৎ করে সে চোখ খুলে আমার দিকে তাকালো। তো আমি যেটা দেখলাম যে সে তার চোখে কিছুই নাই, ফুলি ডার্ক, একেবারে ডার্ক। তো এই ব্যাপারটা দেখে আমি সাথে সাথে সেন্সেস হয়ে যাই, চিৎকার দিয়ে সেন্সেস হয়ে যাই। তারপরে কি হয় সেটা ওরে ভালো বলতে পারবো। কি হয়েছিল একটু বলবেন? তারপরে মানে ও সেন্সেস হয়ে যায়, তারপর আমি আর ফুয়াদ যেটা করলাম মানে ওকে খুব জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম, ও ফিরলো, নর্মালি সব ঠিক হলো, মানে খুব ভয় পেয়ে গেল। তারপর আমাদের কাহিনীটা বললো, আমি তো যথারীতি বিশ্বাস করলাম, তারপরে আর কি ফুয়াদও বিশ্বাস করলো। তারপরে যেটা হচ্ছে যে মানে ওর খুব জ্বর আসা শুরু করলো, মানে খুব জ্বর, গা গরম হয়ে গেছে অনেক এবং খুব ভয় পাচ্ছে। আর এর পরের দিন যেটা আমার বাবা মায়ের পরের দিন এসে পড়ছে, তো আমার আচ্ছা। আব্বু যেটা মানে উনি বললেন যে মানে আপনার বাবাকে আপনি এই ঘটনা বলেছেন? হ্যাঁ বাসা আসার পর আমি শেয়ার করছি এটা। আচ্ছা। তো বাবা বললো যে এরকম তো হওয়ার কথা না, মানে বাবা জিনিসটা অতটা মানে অ্যাভয়েড করে গেল ব্যাপারটা। তারপর বললো যে ওরা যেহেতু এত দূর থেকে আসছে এবং অসুস্থ হয়ে গেছে, ওদেরকে যেতে বলো না, ওরা বাসায় থাক, মানে আমি তোমাদেরকে মিরপুরে একটা হুজুরির ঠিকানা দিই, তোমরা সেখানে যাও। নিয়ে গেছে। আচ্ছা যে তুমি আচ্ছা, তারপরে কি হলো? সেটা হলো ভাইয়া যে মানে আমাদের তো মানে আঙ্কেল মানে ছাড়তে চাইছিল যে এটা রেসপন্সিবিলিটি তো আমাদের এখন। ওটা তো বুঝলাম, হুজুরের কাছে যেতে তো হুজুরের কাছে নিয়ে গেল, তো হুজুর বললো অনেকক্ষণ আমাদের ধরলো, আমার টাচ করলো, জোনেরে টাচ করলো, টাচ করে একটু চুপ করে থাকলো, চুপ করে বললো যে তোমাদের বাসা এই স্থানে। তো আমি তো অবাক হলাম যে এইরকম মানে বর্ণনা উনি হুবহু দিয়ে ফেলতেছে ওদের বাড়ি, মানে ফার্নান্দের বাড়ি। তো বললো তোমাদের মানে কিছু না, তো ওইরকম কিছু না, আমাদের কাছে বলতে ছিল না, আঙ্কেলের কাছে বললো আমাদের বের করে দিল। আচ্ছা। তো আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগছে যে মানে হুজুর বললো যে মানে তোমাদের গলায় তাবিজ পড়তে হবে। তো আমরা বললাম যে অড লাগে না একটা ইয়াং পোলা গলার মধ্যে তাবিজ ঘুরায় ঘুমু। তো চিন্তা করলাম যে যেই ভয় পাইছি এটা যদি তাবিজ দেওয়া যায় তো এটা করবো। আর উনি বললো যে 1 মাস আমাদের তাবিজটা গলায় রাখতে হবে, আজকে থেকে 1 মাস। আচ্ছা। তো 1 মাস পরে খুলে ফেললে কোনো সমস্যা হবে না। আর ওদের বাসার জন্য 4টা তাবিজ দিল, তো আচ্ছা। 4টা কোনায় 4টা দেওয়ার পরে ইনশাল্লাহ এখন পর্যন্ত মানে কোনো সমস্যা নাই, আমাদের সাথে তেমন ওয়ার্ড কোনো ঘটনা ঘটে মানে না। আমাদের উনি হুজুর যেটা করলেন যে মানে কিছু আরবিতে লেখা, মানে কিছু কাগজে লিখে লাল কালিতে লিখে মানে বলো যে দরজা জানানা, বাসার বিভিন্ন দরজা জানানা যেখানে আছে সেখানে সেটা আর কি টেপ দিয়ে লাগাই দিতে। তো সেটা করে দিলাম, তারপরে থেকে আর তেমন প্রবলেম, বাসা বন্ধ যেটাকে বলে মানে পুরো বাসাটা বন্ধ করে দেওয়া হয় Okay. মানে এটা করার পরে। Okay. তারপরে আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি। তবে মাঝে মাঝে আমি যখন রাতে ঘুমাই তখন মানে কিছু শব্দ শুনতে পাই, মানে আমাদের যে ছাদে টুকটাক শব্দ, মানে মানে উইয়ার্ড কিছু শব্দ যেগুলো আর কি ফ্যামিলিয়ার না আমাদের সাথে, তো এরকম কিছু শব্দ শুনতে পাই, এগুলোই ঘটে মাঝে মধ্যে তেমন। আর মাঝে মধ্যে খুব খারাপ খারাপ স্বপ্ন দেখি, এটা হচ্ছে মেন, মানে এমনি আর তেমন কোনো প্রবলেম ফেস করিনি এখন। এটা আরো বেশি। ওকে, কিন্তু মানে আপনার সাথে মানে ওই সমস্যা ওই একবারই হ্যাঁ, হয়েছিল আমার সাথে- যেদিন আপনি একা ছিলেন, হ্যাঁ। এবং আপনার স্পষ্ট মনে আছে যে স্পষ্ট মনে আছে। ডিম লাইটের কালার পুরোপুরি আলাদা হয়ে গেছিল এবং হ্যাঁ। ঘরের পরিবেশটাই বদলে গেছিল এবং পরিবেশটাই বদলে গেছিল। প্রচন্ড। আচ্ছা, এই যে আপনি সবার যেটা হয়েছে যে প্রচন্ড শীত ছিল, তারপরে গরমটা কি আপনারও লাগছিল? গরমটা না, আমার ঠিক সেরকম গরম লাগেনি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি নার্ভাসের কারণে মানে আমি জিনিসটা অবাক হয়ে গেছি যে ব্যাপারটা কি আসলে। আমার এরকম গরমের এগুলো কোনো ফিলিংস তেমন একটা হয়নি, বাট আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যখন বোনের আওয়াজ শুনলাম, তখন আরো বেশি ভয় পেয়ে গেছিলাম যে এটা তো সম্ভবই না, ও কিভাবে আসলে। অলরাইট, আমরা কিছু ঘটনা শুনলাম, কিছু